এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পলাশপুর গ্রামের পরিচিত যুবক অনির্বাণ সেন একসঙ্গে ৩টি খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আমাদের নিউজ সেন্সেশনের গ্রাউন্ড রিপোর্টিংয়ের তথ্য অনুযায়ী গ্রামের কেউই বিশ্বাস করতে রাজি নন যে অনির্বাণের মতো ছেলে খুন করতে পারে। গ্রামবাসীদের মতে পলাশপুর গ্রামে অনির্বাণের মতো শান্ত ও ভদ্র ছেলে আর দুটি নেই। আজ দুপুর ৩টে তাকে পলাশপুর আদালতে পেশ করা হবে। ভালো থাকুন আর দেখতে থাকুন নিউজ সেন্সেশন। আপনার পক্ষের আইনজীবীকে? আমার পক্ষে কেউ নেই মাননীয় বিচারক, আমার কাছে কোনো টাকা নেই। আপনি চাইলে আইনজীবী রাখতে পারেন, আদালত থেকে তার ব্যবস্থা করে দেওয়া হবে। স্যার, আমি নিজেই নিজের হয়ে সওয়াল করতে চাই, আমাকে সেই অনুমতি দেওয়া হোক। ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ স্যার। আপনার বিরুদ্ধে ৩টি খুনের মামলা রয়েছে, এ বিষয়ে আপনার কি বলার আছে? আমি অপরাধ স্বীকার করছি মাননীয় বিচারক, আমি ৩জনকে খুন করেছি। তবে কেন করেছি তা আমি এখানে বলতে চাই। এরপরেই অপরাধের জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে, বলুন। ধন্যবাদ মাননীয় বিচারক। বাবা, এত চিন্তা করছিস কেন? আমার তো কিছুই হয়নি। এভাবে বললেই হলো যে কিছু হয়নি? যে মা কোনোদিন এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়নি, সারা দিন শুধু কাজ আর কাজ করেছে, সেই মা আজ ভর দুপুরে শুয়ে আছে আর তুমি বলছো কিছু হয়নি? আরে পাগল, একটু মাথা ঘুরছিল তাই শুয়ে পড়েছি, হয়তো গ্যাসের সমস্যা হয়েছে। যাই হোক না কেন, কাল একবার শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। তোমার তো প্রায়ই মাথা ঘোরে, নিজে কিছু না খেয়ে সব খাবার আমাকে খাইয়ে নিজেরই অবস্থা করেছো। আমি একদম ঠিক হয়ে যাব, কোথাও যেতে হবে না। আমি বলছি তো, যেতে হবে মানে যেতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আপনার ছেলের রেজাল্ট খুব ভালো, ম্যানেজারের পদ দেওয়া যেতে পারে। বসে বসে কাজ, খুব একটা পরিশ্রমেরও দরকার নেই। ২৫,০০০ টাকা বেতন, সঙ্গে পিএফ, ইএসআই সবকিছুই পাবে। কিন্তু আমাকে ঠিক কি কাজ করতে হবে সে বিষয়ে তো আমি কিছুই জানি না। সেটা কোম্পানির লোকেরাই তোমাকে শিখিয়ে নেবে। ওরা তোমাকে বেতন দেবে, তাই কাজও ঠিক করিয়ে নেবে। সেটা নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু পোস্টিং কোথায় হবে আর কোন কোম্পানিতে জয়েনিং হবে? পোস্টিং হাওড়া বা কলকাতার মধ্যেই হবে, তবে এর জন্য কিছু প্রসেস বা পদ্ধতি আছে। সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা কোম্পানির নাম বলতে পারবো না। বলুন কি করতে হবে? তেমন কিছু না, ফর্ম ফিল আপের জন্য ৫০০ টাকা দিন, তাহলে আমরা এই চাকরিটা আর কাউকে অফার করব না। আর জয়নিংয়ের জন্য একটা মেডিকেল রিপোর্ট লাগবে। সেটা আপনারা এখান থেকেও করাতে পারেন, আবার বাইরে থেকেও করাতে পারেন। বাইরে থেকে করালে ৩,০০০ টাকা লাগবে, আর আমাদের এখান থেকে করালে ২,০০০ টাকা। যদি এখান থেকেই রিপোর্ট করাতে চান তবে কাল বা পরশু আমাদের এখানে চলে আসুন, ঠিক আছে? আসার সময় সকালে একটা শিশিতে ইউরিন স্যাম্পল, প্রস্রাব নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমরা কালকেই চলে আসব। ও, আরেকটা কথা, আপনার ছেলের মেডিকেল রিপোর্ট আসার পরই জয়নিং লেটার হাতে পেয়ে যাবেন। কিন্তু আমাদের সাহায্যে যেহেতু চাকরিটা পাচ্ছেন, তাই আমাদের ১ মাসের বেতন আগে দিতে হবে। আগেই কোথা থেকে দেব বাবা? কাজ পাওয়ার পর ওর বেতন থেকে না হয় কেটে নেবেন। এমন কথা তো সবাই বলে, তারপর কাজ পেয়ে গেলে আর কারো মনে থাকে না। সামান্যই কটা টাকার জন্য আমরা কি তখন আপনাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবো? টাকা না দিলে আপনারা আমাকে কাজ থেকে বের করে দেবেন। দেখো, কোম্পানির লোক দরকার বলেই আমাদের বলেছে। একবার লোক পেয়ে গেলে কি ওরা আর আমাদের কথা শুনবে? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখছি। তুই এত ভাবছিস কেন বাবা? আমার অপারেশনটা কিছুদিন পর করালেও চলবে। তুই বরং টাকাটা দিয়ে চাকরিটা নিয়ে নে, তারপর বেতন পেলে আমার অপারেশন করাস। দেখো মা, এসব ঠিক হচ্ছে না। জিনিসপত্র বন্ধক রেখে তোমার অপারেশনের জন্য আমি টাকা জোগাড় করেছি। এই টাকাটা যদি চলে যায় আমি আর তোমার অপারেশন করাতে পারবো না। তুই অযথাই খারাপ ভাবছিস। দেখ, আমরা কখনো কারো ক্ষতি করিনি, তাই আমাদের সঙ্গেও কখনো খারাপ কিছু হবে না। তাছাড়া ওই লোকটাকে দেখে বেশ ভালো মানুষ বলেই মনে হলো। দেখো মা, আমার খুব ভয় করছে। ওরা যদি টাকা নিয়ে চাকরিটা না দেয়, ওরা যদি সত্যিই ভালো মানুষ হয়, তাহলে এত টাকা কেন চাইছে? দেখ বাবা, আমরা তো কাউকে চিনি বা জানি না, বাইরের লোক একটু টাকা তো নেবেই। তুই একবার গিয়েই দেখ না। ঠিক আছে মা।
আচ্ছা, আমাকে তাহলে কবে থেকে কাজে জয়েন করতে হবে? সব কিছু ওই চিঠিতে লেখা আছে। ওখানে একটা ফোন নম্বরও দেওয়া আছে। 10 দিন পর ওই নম্বরে কল করবে। কবে যেতে হবে, কোথায় যেতে হবে, ওরাই সব বলে দেবে। আর হ্যাঁ, ফোন করে তোমার নাম আর আমাদের কোম্পানির নামটা অবশ্যই বলবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। দশ দিন পর যখন আমি ওই নম্বরে ফোন করি, দেখি ফোন সুইচড অফ। তখন আমি এজেন্সিকে ফোন করি, দেখি তাদের নম্বরও বন্ধ। অনেকবার চেষ্টা করার পরও যখন ফোনে যোগাযোগ করতে পারলাম না, তখন আমি আর মা ওই অফিসে যাই। গিয়ে দেখি অফিস পুরোপুরি বন্ধ, ওরা পালিয়েছে। এরপর বাড়ি ফেরার পর মা যে একবার অসুস্থ হয়ে বিছানায় পড়ল আর সুস্থ হতে পারল না। আমার চোখের সামনে আমার মা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেল। আমি মায়ের কোনো চিকিৎসা পর্যন্ত করাতে পারলাম না। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি এমন ভুয়া বিজ্ঞাপন সব সময় সব জায়গায় দেখা যায়। ওরা এইভাবেই সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়ে আসছে। যারা ওদের ফাঁদে পা দিয়েছে তারা প্রত্যেকেই সর্বশান্ত হয়েছে। আমি সেদিনই শপথ নিয়েছিলাম যে এই জালিয়াতির সঙ্গে যারা যারা যুক্ত, আমি তাদের প্রত্যেককে শেষ করে দেব। আপনি তো পুলিশের কাছে যেতে পারতেন। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না? মাননীয় বিচারক, আমি ট্রেনে এই বিজ্ঞাপন দেখেছিলাম। খবরের কাগজেও প্রতিদিন এমন বিজ্ঞাপন থাকে, যা পুলিশ, রাজনীতিবিদ, আইনজীবী সব স্তরের মানুষই দেখতে পান। এতদিন ধরে যখন কিছু হয়নি, তার মানে আর কখনো কিছু হবেও না। আমার মা মারা গেছে, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। তাই মরার আগে আমি শুধু একটা ভালো কাজ করে যেতে চেয়েছিলাম, আর এই কাজের জন্য মৃত্যুও আমার কাছে আনন্দের। এমন কথা বললে চলবে না। দেশে আইন আছে, আইন আইনের পথেই চলবে। আপনি অপরাধ করেছেন এবং এর শাস্তি আপনাকে পেতেই হবে। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সমাজ আমাদের সবার এবং একে সুস্থ রাখার দায়িত্বও আমাদেরই। যদি আমরা সমাজে হওয়া অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকি এবং তার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে দিনের শেষে সমাজেরই ক্ষতি। আর সমাজের ক্ষতি মানে আমাদের নিজেদেরই ক্ষতি।